আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে। অলরেডি তোমাদের রেজাল্টও দেওয়া হয়ে গেছে এবং কাল রাত থেকে তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হয়ে গেছে। এখন তোমরা অনেকেই কনফিউজ যে কিভাবে কি সাবজেক্ট চয়েস দিবা। তোমরা কিসের উপর ডিপেন্ড করে দিবা? ইউনিভার্সিটি নাকি সাবজেক্ট, কোনটাকে বেশি প্রায়োরিটি দিবা? এগুলো নিয়ে তোমরা অবশ্যই অনেক অনেক কনফিউজড। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমার সব সাবজেক্টের ফ্যাসিলিটি বা ডিপার্টমেন্টের ফ্যাসিলিটি কিন্তু সব ভার্সিটিতে একরকম হয় না। ফলে একই ডিপার্টমেন্ট এক এক ভার্সিটিতে এক এক রকম হয়। তো তুমি যেহেতু 4টা বছর পড়বা, অবশ্যই তুমি যদি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি বা সায়েন্স ফ্যাকাল্টিতে পড়ো, অবশ্যই তোমার ল্যাব, তারপর টিচার প্যানেল অনেক বেশি ভালো হওয়া তোমার জন্য জরুরি। তোমার একটা ভালো বেস বা তোমার একটা ভালো, কি বলা যায় এটাকে, তোমার একটা ভালো ফাউন্ডেশনের জন্য। তো অবশ্যই তুমি এই জিনিসগুলো খেয়াল রেখে তোমার সাবজেক্ট চয়েস দিবা। এবং ভার্সিটিতে উঠলে অনেক অনেক বিষয় থেকে, ক্যাম্পাস বা তোমার আবাসিক চারপাশের এলাকা সবকিছুই তোমার জন্য ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি ইউনিভার্সিটি রিভিউ। এবং প্রথমে আজকে আমরা গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। আমি নিজেই গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আছি। তো আমি আশা করব তোমাদের একটা অনেস্ট রিভিউ আমি যেন দিতে পারি। অলরেডি খুলনা ইউনিভার্সিটির এক্সাম কিন্তু হয়ে গেছে। অনেকেই হয়তো তোমাদের ভিতর খুলনায় থাকো, যাদের ইচ্ছা ছিল খুলনা ইউনিভার্সিটি পড়ার, তারা হয়তো চান্স পাওনি। এখন তোমরা কেউ যদি খুলনায় থেকে পড়াশোনা করতে চাও ইউনিভার্সিটিতে, তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এর কারণ আমি তোমাকে কিছুক্ষণ পরে ব্যাখ্যা করব। যাই হোক, তো আমরা যদি এখন দেখতে চাই যে ওভারঅল ভার্সিটিটা কেমন বা কিভাবে কি শুরু হয়েছিল। গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এর পূর্ব নাম ছিল হচ্ছে, তোমরা সবাই জানো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, যেটা 5 আগস্টের তোমার গণ অভ্যুত্থানের পর এই নামটা চেঞ্জ করে গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি করা হয়েছে নতুন। এর মোটো হচ্ছে লার্ন, থিঙ্ক, ইনোভেট। এবং এটা শর্ট ফর্ম হচ্ছে জিএসটিইউ। আচ্ছা, এটা এস্টাবলিশড হয়েছিল তোমার হচ্ছে 2011 সালে। 2011 সালে বর্তমানে এর 13তম ব্যাচ চলতেছে। ভার্সিটির 13তম ব্যাচ চলতেছে, 13th ব্যাচ। আর এটা লোকেটেড হচ্ছে তোমার গোবরায়। গোবরা হচ্ছে গোপালগঞ্জের ভিতরে একটা এলাকা। আর এটি তোমার ঢাকা বিভাগের ভিতরে পড়ছে। তো ভার্সিটিতে তোমার 8টা ফ্যাকাল্টি আছে। 8টা ফ্যাকাল্টিতে সর্বমোট 33টা ডিপার্টমেন্ট আছে। এবং ক্যাম্পাসটার আয়তন হচ্ছে তোমার 55 একর বা 0.22 স্কোয়ার কিলোমিটার। বর্তমানে স্টুডেন্ট আছে 12,000-এর মতো, এবং প্রত্যেক বছর তোমার 1500 করে স্টুডেন্ট নতুন ভর্তি হয়। আচ্ছা, তো আমি তোমাদের যেমনটা বললাম, ভার্সিটি হচ্ছে তোমার 55 একর, যার ভিতরে তোমার দেখতে পারতেছে একটা, তোমার আছে হচ্ছে একটা একাডেমিক বিল্ডিং। একাডেমিক বিল্ডিং এর দুই দুই সাইডে আছে তোমার 10তলা দুইটা বিল্ডিং আর দুইটা 5তলার বিল্ডিং। এই যে 4টা বিল্ডিং মিলে একসাথে একটা একাডেমিক বিল্ডিং। একটা আছে তোমার এখানে প্রশাসনিক ভবন, মাঠ আছে এখানে, হল আছে হচ্ছে তোমার ছেলেদের জন্য। মোট 3টা হল আছে: বিজয় দিবস হল, স্বাধীনতা দিবস হল এবং শেখ রাসেল হল। হল 3টা এই সাইডে। এবং তোমার মেয়েদের 2টা হল, একটা আছে হচ্ছে তোমার বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল, আর একটা হচ্ছে শেখ রেহানা হল। মেয়েদের আছে টোটাল 2টা হল। আচ্ছা, তো থাকার জন্য যথেষ্ট সুযোগ সুবিধা আছে, কিন্তু প্রথম দিকে হয়তো তোমরা হলে সিট নাও পেতে পারো। আচ্ছা, তো আমি তোমাদের যেহেতু বললাম যে খুলনাবাসীর জন্য কেন ইউনিভার্সিটিটা ভাইটাল হতে পারে বা কেন টপ প্রায়োরিটি হতে পারে, এর কারণ হচ্ছে তোমার এই যে এই দুইটা বাস। এই দুইটা বাস, দুটো ডাবল ডেকার বাস প্রত্যেকদিন সকালে খুলনার শিরোমণি থেকে ছাড়ে, এবং সকালে তোমার 9টার আগেই, তোমার ক্লাসের আগেই তোমাকে ভার্সিটিতে পৌঁছায় দিবে, এবং 5টা 10-এ আবার গোপালগঞ্জ থেকে রওনা হয়ে রাতে খুলনায় 7:30টার দিকে খুলনার ভিতরে তুমি চলে আসতে পারবে। সো তোমাদের ভিতর কেউ যদি চায় যে খুলনা থেকে রেগুলার যাওয়া আসা করে ক্লাস করবে, অবশ্যই সম্ভব। যদিও এটা তার একটু শারীরিক কষ্ট হতে পারে, তার জন্য একটু জার্নি করলে টায়ার্ড লাগতে পারে, কিন্তু এটা সম্ভব। এবং আমাদের অনেকেই দেখা যাচ্ছে যে রেগুলার যাওয়া আসা করে, যারা ক্লাস করে, এমন অনেকেই আছে যারা খুলনা থেকে। সো তোমাদের যদি কারোর কেউ খুলনা থেকে পড়তে চাও বা ওখানে থাকা সমস্যা হয়, তাও তোমরা চাইলেই কিন্তু খুলনা থেকে যাওয়া আসা করে পড়তে পারো। তো এরপরে যদি আমরা একটু দেখি যে ভার্সিটির কি কি 8টা ফ্যাকাল্টি আছে। 8টা ফ্যাকাল্টির ভিতরে আছে তোমার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আছে, সায়েন্স ফ্যাকাল্টি আছে, লাইফ সায়েন্স ফ্যাকাল্টি, হিউম্যানিটিস ফ্যাকাল্টি, সোশ্যাল সায়েন্স,
বিজনেস, ল, এগ্রিকালচার। মোটামুটি একটা ইউনিভার্সিটিতে যে যে ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট থাকতে পারে অলমোস্ট তুমি সবই পাচ্ছ এই একটা ইউনিভার্সিটির ভিতরে। এখানে তুমি সব ধরনের সাবজেক্ট পাচ্ছ, হিউম্যানিটি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, লাইফ সায়েন্স সবই আছে। সো 33টা ডিপার্টমেন্ট মানে কিন্তু অনেক। সো তুমি যে কোনো ধরনের, তুমি যে কোনো সাবজেক্ট ডিপার্টমেন্টে পড়তে চাইলেই কিন্তু এটা তোমার জন্য, এখানে তোমার সেই সুযোগটা থাকছে যে তুমি যে চাইলে যে কোনো সাবজেক্ট নিয়ে এখানে পড়তে পারো। এরপরে আমরা যদি দেখি যে কয়টা সিট আছে বা শর্ত কি। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে তোমার সাবজেক্ট বা ডিপার্টমেন্ট আছে তোমার টোটাল 6টা। 6টার ভিতরে আছে তোমার সিএসসি, ত্রিপলি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার। এই 6টা ডিপার্টমেন্ট আছে। তো 6টার ভিতরে তোমার যে প্রথম 5টা ডিপার্টমেন্ট আছে, সিএসসি, ত্রিপলি, এসিসি, সি এবং এফই, এই ডিপার্টমেন্টের জন্য তোমার কিছু শর্ত দেওয়া আছে। যেমন শর্ত কি, তোমার শর্ত হতে হবে তোমার জিএসটি অ্যাডমিশন টেস্টে তোমার বায়োলজিতে অথবা ইংলিশে তুমি যেটাই দেখাও অ্যাটলিস্ট তোমার 5 মার্ক পাওয়া লাগবে। আর তোমার ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই 3টে সাবজেক্টে অ্যাটলিস্ট তোমার 7 মার্ক পাওয়া লাগবে। যদি তুমি বায়োলজি অথবা ইংলিশে 5 মার্ক এবং ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে 7 মার্ক পাও, তাহলে তুমি এই সাবজেক্টগুলোই অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবা। এই প্রত্যেকটা সাবজেক্টেই তোমার সিট আছে কয়টা করে, 40টা করে। এবং প্রত্যেকটাই কিন্তু 40টাই কিন্তু বিজ্ঞান শাখার, অর্থাৎ তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডেড হতে হবে। এখন আমি যদি এর তোমার ডিপার্টমেন্ট হিসেবে বলার চেষ্টা করি, সর্বপ্রথম আছে কি তোমার সিএসসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সিএসসি তে তোমার সিট আছে 40টা। এখানে তোমার ল্যাব আছে 2টা। 2টা হচ্ছে কম্পিউটার ল্যাব এবং একটা গেম টেস্টিং ল্যাবও তুমি এখানে পাচ্ছ। 2টা আছে তোমার নর্মাল কম্পিউটার ল্যাব আর একটা হচ্ছে গেম টেস্টিং ল্যাব। অর্থাৎ সিএসসি তে যারা পড়ে তাদের জন্য মেন হচ্ছে তোমার কম্পিউটার ল্যাব। সে যথেষ্ট এখানে 2টা ল্যাব সিএসসি তে পড়ার জন্য যথেষ্ট। এবং টিচার আছে তোমার সর্বমোট 16 থেকে 17 জন, যার 8 থেকে 9 জন এখন অ্যাক্টিভ এবং বাকিরা তোমার পিএইচডি করার জন্য বাইরে আছে। তো তারা যখন ফিরে আসবে আশা করা যায় যে তোমরা একটা ভালো সার্ভিস পাবে। তো সিএসসি আমার মতে এখানে তোমার তেমন কোনো সেশন জট নাই। সো কেউ যদি সিএসসি তে পড়তে চায়, আমি মনে করি এই ইউনিভার্সিটি তার জন্য একটা ভালো ইউনিভার্সিটি হতে পারে। এরপরে আছে হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ত্রিপলি। ত্রিপলির কার্যক্রম শুরু হয় 2012 সালে। এটি তাদের 13তম ব্যাচ চলছে। ভার্সিটিতেও কিন্তু তোমার এখন 13তম ব্যাচ, অর্থাৎ বলা যায় এটি কিন্তু একদম শুরু থেকে এই ভার্সিটির একটা অংশ। ত্রিপলি বিভাগের আছে তোমার 3টি ক্লাসরুম, যার ভিতরে একটি সেমিনার রুম। এই সেমিনার রুমে 100 জন ক্লাস করতে পারে। এবং এদের যদি তুমি দেখো, এদের ভিতরে এদের কিন্তু সেমিনার লাইব্রেরি আছে যেখানে তুমি বিভিন্ন ধরনের বই পড়তে পারো। এবং এটি একাডেমিক সময়কাল জুড়েই খোলা থাকে। এর টোটাল ল্যাব আছে তোমার 8টি। এবং নিয়মিতভাবে এখানে 20টিরও বেশি ল্যাব কোর্স পরিচালিত হয়। বর্তমানে ত্রিপলি বিভাগে সর্বমোট শিক্ষক রয়েছেন 24 জন, যার ভিতরে 14 জন হচ্ছে তোমার পিএইচডি করার জন্য বাইরে আছেন এবং 10 জন অ্যাক্টিভ আছেন। তো এইখানে দেখা যাচ্ছে যে 14 জন বাইরে এবং 10 জন অলরেডি অ্যাক্টিভ আছে। তো বাইরে যারা আছেন পিএইচডি করতেছেন তারা যখন দেশে আসবে অবশ্যই তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না টিচার নিয়ে। এখানে বর্তমানে কোনো ধরনের সেশন জট নাই। সো ত্রিপলিতেও কিন্তু কোনো ধরনের সেশন জট নাই, সিএসসিতেও কিন্তু ছিল না। এরপরে তোমাদের যে ডিপার্টমেন্টটি আছে সেটা হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এসিসিই। এসিসি এর কথা যদি আমরা বলি, তো এখানে তোমার সর্বমোট টিচার আছে 12 জন, যার ভিতর 9 জন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং 2 জন অ্যাসোসিয়েট প্রফেসর। এবং খুব শীঘ্রই আরো 2 জন যুক্ত হবেন। এর মোট ক্লাসরুম আছে তোমার 3টি এবং ল্যাব রুম আছে 2টি। একটি হলো ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি ল্যাব এবং আরেকটি হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব। ল্যাব মোটামুটি মানসম্পূর্ণ। এবং একটা রুম মেইনলি থিসিসের কাজের জন্য রয়েছে। এছাড়াও বিভাগে রয়েছে আমেরিকান কেমিক্যাল সোসাইটি অ্যান্ড স্টুডেন্ট চ্যাপ্টার, এসিএস চ্যাপ্টার, জিএসটিইউ, যার মাধ্যমে ইন্টারন্যাশনাল রিসার্চ কমিউনিটির সাথে কাজ করার সুযোগ। তো এসিসিও যথেষ্ট ভালো একটা ডিপার্টমেন্ট এবং তুমি চাইলে এখানেও ভর্তি হতে পারো। এরপরে তোমাদের যে ডিপার্টমেন্টটি আছে সেটা হচ্ছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং এ তোমার টোটাল টিচার আছেন 8 জন, যার ভিতর 4 জন হচ্ছে তোমার বর্তমানে অ্যাক্টিভ।
এবং বাকিরা আছে তোমার বাইরে পিএইচডির জন্য। এটি 2017 সালে শুরু হয় এবং বর্তমানে এটির সপ্তম ব্যাচ চলছে। এর ল্যাব রুম আছে তোমার চারটা। একটা হচ্ছে এনভায়রনমেন্ট ল্যাব, তারপর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ল্যাব, সার্ভেইং ল্যাব এবং কম্পিউটার ল্যাব। সো আমার মতে সিভিল তুমি মোটামুটি, যেহেতু এখানে একটু টিচার সংকট আছে এবং 2017 সালে কে মাত্র সপ্তম ব্যাচ, সো এটা একটি মিডিয়াম রেঞ্জের ডিপার্টমেন্ট বলা যায়। এরপরে তোমাদের যে ডিপার্টমেন্টটি আছে সেটা হচ্ছে তোমাদের ফুড ইঞ্জিনিয়ারিং। এটি যথেষ্ট ভালো, আমাদের ইউনিভার্সিটিতে মোটামুটি ভালোই চলছে এবং এর ভালোই তোমার বাইরে, দেশের বাইরে এটির ভালোই ডিমান্ড আছে। এখন যদি আমরা দেখি, পরে আছে তোমার কি আর্কিটেকচার ডিপার্টমেন্ট। আচ্ছা, আর্কিটেকচার ডিপার্টমেন্টের জন্য তোমার শর্ত হচ্ছে তোমার জিএসটি তে শুধুমাত্র পাশ করা লাগবে। তুমি যদি শুধুমাত্র জিএসটি তে পাশ করো তাতেই হচ্ছে, এবং এইচএসসি তে তোমার এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। আচ্ছা, এইচএসসি বা সমমান পরীক্ষায় ও জিএসটি ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন পৃথকভাবে ন্যূনতম যোগ্যতার বিষয়টি বিবেচিত হবে না। অর্থাৎ তোমার এখানে শুধুমাত্র তুমি যদি জিএসটি তে পাস করো তাহলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি বিজ্ঞান অনুষদ। বিজ্ঞান অনুষদে তোমার সাবজেক্ট আছে এখানে টোটাল 5টা: ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স এবং ইএসডি, অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। সো এইগুলোর জন্য, এইগুলোতে তোমার শর্ত হচ্ছে বিজ্ঞান ক্ষেত্রে জিএসটি ভর্তি পরীক্ষায় মেধার ভিত্তিতে ভর্তি করা হবে। অর্থাৎ তোমাদের যে মেরিট লিস্ট অনুযায়ী, যার মেরিট আগে থাকবে সে মেরিট লিস্ট অনুযায়ী এখানে তোমার আলাদা কোনো ধরনের কোনো সাবজেক্টে মার্কিং বা কোনো ধরনের সমস্যা নাই। এখানে তোমরা যারা, যাদের তোমাদের মেরিট অনুযায়ী এখানে নেওয়া হবে। এখানে ম্যাথের জন্য সিট আছে 40টা, স্ট্যাটে 40, কেমিস্ট্রি 40, ফিজিক্স 40 এবং ইএসডি তে 40। কিন্তু এখানে একটা স্পেশাল শর্ত আছে, দেখো, এদের অবশ্যই কি থাকতে হবে, গণিত এবং পদার্থবিজ্ঞান থাকতে হবে এইচএসসি তে। So, কারণ তোমাদের যদি এইচএসসি ম্যাথ থাকে তোমরা অবশ্যই এখানে ভর্তি হতে পারবে। যদি এখানে একটা জিনিস দেখো, আর্কিটেকচারে কিন্তু সিট ছিল কয়টা, মাত্র 35টা। তোমাদের স্টেটে তোমার এটা ভার্সিটির শুরু থেকেই এটির অগ্রযাত্রা শুরু হয়। বর্তমানে এটির 13তম বর্ষ শুরু হবে এবং এতে কোনো সেশন জট নাই, অর্থাৎ কোনো ধরনের সেশন জট নাই এবং এখানে টিচারেরও কোনো সংকট নেই। সো স্টেট তোমাদের জন্য একটা ভালো চয়েস হতে পারে। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের অগ্রযাত্রা শুরু হয় 2016 সালে 100 জন শিক্ষার্থী নিয়ে। বর্তমানে এটি অষ্টম ব্যাচ চলমান রয়েছে এবং এর আরেকটা সেক্টর আছে, যেমন আমরা বলছিলাম অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সেটা কিন্তু 13তম ব্যাচ চলতেছে এখন। যদিও তোমরা জানো যে কেমিস্ট্রি হচ্ছে তোমার একটা পিওর সাবজেক্ট, আর ইঞ্জিনিয়ারিং হচ্ছে তোমার অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তো ওইটা ওরই শাখা। তো তোমরা যে কেউ চাইলে কেমিস্ট্রি অথবা অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে কিন্তু আবেদন করতে পারো। So, এরপরে যদি আমরা দেখি, এরপরে যদি তুমি জীববিজ্ঞান অনুষদ দেখো, এখানে আছে তোমার কয়েকটা, যেমন সর্বপ্রথম আসে ফার্মেসি। যারা বায়োলজিটা গিয়েছে তাদের জন্য একটা টপ প্রায়োরিটি সাবজেক্ট। এর সিট আছে 40টা, 40টাই সায়েন্সের জন্য। এর কিছু শর্ত আছে, যদি আমরা শর্তগুলো দেখি তাহলে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই তিনটায় 3.5 পেতে হবে এইচএসসি পরীক্ষায়। এবং জিএসটি অ্যাডমিশনে তার বায়োলজিতে অন্তত 10, ফিজিক্সে 5 এবং কেমিস্ট্রিতে 8 পাওয়া লাগবে। সো কেউ যদি ফার্মেসি পড়তে চায়, আমাদের ইউনিভার্সিটিতে তোমার ফার্মেসির যথেষ্ট অনেক বেশি তোমার রিসার্চ হয়, যেগুলো অন্য অন্য ভার্সিটির তুলনায় কিন্তু খুবই ভালো রিসার্চ হয় এবং যথেষ্ট টিচারও আছে। সো আমি বলতে পারি যে ফার্মেসি আশা করি তোমাকে হতাশ করবে না। তো তোমার যদি বায়োলজিতে 10, ফিজিক্সে 5 এবং কেমিস্ট্রিতে 8 থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। এরপরে আছে তোমার বিএমবি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। এতেও সিট আছে তোমার 40টা। এর জন্য তোমার সেম, তোমার এখানে বায়োলজিতে 10 পাওয়া লাগবে এবং কেমিস্ট্রিতে 8 পাওয়া লাগবে। বিএমবি তোমার এমন একটা সাবজেক্ট, তুমি যদি এখানে পড়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাও বা কম্পিউটার প্রোগ্রামার হতে চাও হতে পারবে। যদি হতে চাও পদার্থবিদ হতে পারবে। যদি চাও ইঞ্জিনিয়ার তাও পারবে। যদি হতে চাও এলিয়েনবিদ তাও পারবে। মানুষের শরীরে কিভাবে রোগ জীবাণু আক্রমণ করে, আমাদের দেহের ইমিউন সিস্টেম বা ইমিউনোলজি, সেটা সম্পর্কে তুমি এটা জানতে পারবে। সো বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি কিন্তু খুবই একটা
অলরাউন্ডার একটা টাইপ সাবজেক্ট বলতে পারো। তুমি এখানে যদি তুমি বায়োলজিতে 8 পাও এবং কেমিস্ট্রিতে, বায়োলজিতে 10 পাও এবং কেমিস্ট্রিতে 8 পাও, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। এরপরে আছে হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা সবাই জানি যে আমাদের দেশে এটার তেমন একটা ই না থাকলেও বাইরে কিন্তু খুব ভালো একটা ডিমান্ড আছে। সো এইখানে তোমার সিট আছে, এখানেও আছে 40টা। তোমার এখানে কিছু শর্ত আছে, এইচএসসি বা সমমান পরীক্ষায় তোমার ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি এবং ম্যাথ এবং ইংলিশ সবগুলোতে তোমার অ্যাটলিস্ট 3.5 এর উপরে থাকা লাগবে, এবং জিএসটি অ্যাডমিশনে 10, কেমিস্ট্রিতে 8 এবং ফিজিক্সে 5 পেতে হবে। সো এই শর্তগুলো যদি তুমি পূরণ করতে পারো, তাহলে কিন্তু তুমি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারো। যেমন সাইকোলজি আছে, এরপরে আছে বোটানি। তো এখানে আমরা আমাদের পেজে তোমাদের সবগুলো সাবজেক্টের আলাদা আলাদা করে তোমার রিভিউ আমরা পোস্ট দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এখন যদি আমরা দেখি এগ্রিকালচার ফ্যাকাল্টি বা কৃষি অনুষদ, এখানে তোমার শর্ত হচ্ছে কৃষি অনুষদের বিভাগভুক্ত বিভাগ সমূহের ভর্তির ক্ষেত্রে জিএসটি ভর্তি পরীক্ষায় মেধার ভিত্তিতে ভর্তি করা হবে। অর্থাৎ এখানে জাস্ট মেরিট, মেরিট দেখবে, তোমার এখানে কোনো ইন্ডিভিজুয়াল মার্ক দেখা হবে না। তো এখানে আছে তোমার এগ্রিকালচার। যদি আমি বলি, এগ্রিকালচার ডিপার্টমেন্টে আমাদের এইখানে টিচার যথেষ্ট ভালো। বাইরে কিছু আছে পিএইচডির জন্য, তারা যখন আসবে তখন আরো এখন 8 জনের মতো আছে, বাইরে থেকে যখন আরো আসবে, বাইরে যারা আছে তারা আসলে আশা করি আর সমস্যা হবে না। এবং একটা নেগেটিভ দিক হচ্ছে এগ্রিকালচারের, যে এখানে কিছুটা সেশন জট আছে, অর্থাৎ 5 থেকে 6 মাসের একটা সেশন জট আছে। সো কেউ যদি, কারো যদি এগ্রিতেই পড়ার ইচ্ছা থাকে, সে চাইলে এখানে পড়তে পারে। এবং এই ডিপার্টমেন্টের একটা ভালো দিক হচ্ছে এটি দিন দিন উন্নতি করছে, অর্থাৎ এটি দিন দিন ভালোর দিকে যাচ্ছে। ডিপার্টমেন্টের অবস্থা আগের থেকে যথেষ্ট ভালো হয়েছে। সেম এখানে ফিশারিজ, এটাও যথেষ্ট ভালো একটি ডিপার্টমেন্ট আমাদের ইসের ভার্সিটির। তোমরা চাইলে এখানেও ভর্তি হতে পারো। দুইটারই সিট আছে তোমার 40টা। কিন্তু আমাদের ভার্সিটিতে এএসভিএম খুব একটা ভালো না আমার জানা মতে। এখানে টিচার সংকট আছে এবং সেশন জটও আছে। সো কেউ যদি এএসভিএম এ পড়তে চাও জিএসটি তে, তাহলে একটু খোঁজ খবর নিয়ে একটু ভালো করে দেখে শুনে তারপরে ভর্তি হয়ে, নাহলে একবার ভর্তি হওয়ার পর যদি তুমি দেখো, তাহলে কিন্তু তুমি হতাশ হতে পারো। তো আমি তোমাকে আগে থেকে একটু জানিয়ে রাখলাম। এরপরে যদি তুমি হিউম্যানিটিস ফ্যাকাল্টিতে দেখো, তাহলে আছে ইংলিশ। ইংলিশ যথেষ্ট ভালো একটা ডিপার্টমেন্ট, টিচার আছে যথেষ্ট। টিচারের দিক থেকে কোনো সমস্যা নেই, তেমন সেশন জটও নেই। টিচাররা নিয়মিতই ক্লাস নেয়। টিচাররা যথেষ্ট ভালো পড়ান, যেহেতু আমার নিজের ডিপার্টমেন্ট আমি একটু সুনাম করলাম। বাংলার কথা যদি বলি, বাংলাও তোমার যথেষ্ট ফাস্ট, ইংলিশ থেকেও বাংলার ডিপার্টমেন্ট অনেক ফাস্ট। এবং ফ্যাকাল্টিতে বাংলা খুবই নাম করা। বাংলা, আমাদের ইউনিভার্সিটিতে বাংলা খুবই স্বনামধন্য এবং ঐতিহ্যবাহী। বাংলা ইংলিশ দুইটাই খুবই ঐতিহ্যবাহী, দুইটাই কিন্তু একদম ফার্স্ট থেকেই ছিল। দুইটাই 13তম ব্যাচ চলতেছে। তো দুইটাই কিন্তু ভালো। হিস্ট্রিও যথেষ্ট ভালো, হিস্ট্রিতে যথেষ্ট স্টুডেন্ট আছে। সো এইখানে যদি তুমি দেখো, এখানে টোটাল সিট আছে তোমার 50টা। ঠিক আছে, 50টার ভিতর 40টা হচ্ছে তোমার আর্টস এর জন্য, আর 60টা করে সায়েন্সের জন্য, আর 3টা করে কমার্সের জন্য। সো কেউ যদি বিভাগ পরিবর্তন করতে চাও, যে একটু সিরিয়াল পিছিয়ে আছে, সে বিভাগ পরিবর্তন করে যদি এইসব সাবজেক্ট করতে চাও, এগুলো কিন্তু তুমি ভালো প্রায়োরিটি দিতে পারো। বিশেষ করে ইংলিশটাকে কিন্তু তোমরা প্রায়োরিটিতে রাখতে পারো আমার মতে। তো যাদের বিভাগ পরিবর্তনের চিন্তা ভাবনা আছে, তারা কিন্তু এইসব সাবজেক্টকে প্রায়োরিটি দিতে পারো। যে যাদের ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের বা তোমার বায়োলজির যেসব সাবজেক্ট গুলো আছে, সেগুলো যদি না আসে, সো তোমরা কিন্তু এই যে হিউম্যানিটিস ফ্যাকাল্টির সাবজেক্ট গুলোতে আসতে পারো। আরেকটা আছে ল। ল আমাদের ইউনিভার্সিটিতে মোটামুটি ভালোই, হুম, ভালোই। তো ল এর সবসময় ডিমান্ড থাকে। ল এর একটা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ভালো, কারণ এখানে 20টা সিট আছে, দেখছো? আর এখানে যদি তুমি দেখো, এইচএসসি পরীক্ষায় লিস্ট 3.5 পাওয়া লাগবে, অর্থাৎ A- পাওয়া লাগবে। এবং সকল ইউনিটের পরীক্ষার আবেদন করতে পারবে। এই দুইটা কিন্তু ভালো। বিভাগ পরিবর্তন করে অ্যাপ্লাই করতেছে তাদের জন্য কিন্তু ল একটা ভালোই হইতে পারে, কারণ 20টা সিট এটা কিন্তু অনেক, মানবিক শাখার প্রায় সমান। সো এটা কিন্তু সায়েন্সের যারা আছো, তোমরা যারা বিভাগ পরিবর্তন করতে চাও, তোমাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ হতে পারে। ল খুবই একটি ডিমান্ডিং সাবজেক্ট, টপ প্রায়োরিটি থাকে সবসময়।
আচ্ছা, যদি লাস্টে যদি দেখি আমরা সামাজিক, এখানে তোমার আছে তোমার ইকোনমিক্স আছে। ইকোনমিক্স এর কথা যদি আমি পার্সোনালি বলি, ইকোনমিক্স এর অবস্থা খুব একটা ভালো না। কারণ শেষ সংযোগ আছে, টিচারদের খুবই স্বল্পতা আছে। তো এই ইউনিভার্সিটি তুমি ইকোনমিক্স চয়েস দেওয়ার আগে একটু বুঝে শুনে বা খেয়াল করে দেওয়া উচিত আমার মতে। এখানে দেখছো, তুমি যদি দেখো সায়েন্সের সবার জন্য কিন্তু 15টা করে সিট আছে, বরাদ্দ আছে। সো বিভাগ পরিবর্তন করলে কিন্তু এই সাবজেক্ট গুলো তোমার জন্য খুবই ইফেক্টিভ হইতে পারে। যেহেতু 15টা আছে, মানবিকের জন্য আছে 35 এবং বাণিজ্যের জন্য আছে 10, টোটাল 60টা করে সিট আছে এই অনুষদে। এবং এখানে তোমার ইংলিশে শর্ত হচ্ছে, ইংলিশে অ্যাটলিস্ট 3.5 পাওয়া লাগবে। সকল ইউনিটের পরীক্ষার আবেদন করতে পারবে অর্থনীতি বিভাগের জন্য, এইচএসসি পাস। এটা হচ্ছে যারা অর্থনীতি বিভাগের, তাদের পরীক্ষায় গণিত অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা অর্থনৈতিক ও বাণিজ্যিক ভূগোল থাকতে হবে, অর্থাৎ এই সাবজেক্ট গুলো তাদের থাকা ম্যান্ডেটরি আবেদন করার জন্য। আচ্ছা, লাস্টে যদি আমরা দেখি, আচ্ছা হচ্ছে তোমার কমার্সের অনুষদ। এখানে তোমার আছে হচ্ছে ইংরেজিতে ন্যূনতম 3.5 এবং হিসাব বিজ্ঞানে 4.0। অ্যাকাউন্টিং, এই অ্যাকাউন্টিং এ যারা পড়তে, সায়েন্সের জন্য কিন্তু আছে কয়টা, 5টা সিট আছে, মানবিকের জন্য 3টা এবং বাণিজ্যের জন্য 42টা। এরপরে আছে ম্যানেজমেন্ট, মার্কেটিং। এগুলো খুব মোটামুটি ভালোই আমাদের ইউনিভার্সিটিতে, যেহেতু আমার কমার্সের ডিপার্টমেন্ট গুলো সম্পর্কে তেমন একটা ধারণা নাই। তো আমি বলতে পারি মোটামুটি ভালো আছে। আর এখানে কিন্তু সব জায়গায় দেখছো সায়েন্সের যারা, তাদের জন্য কিন্তু একটা সুযোগ আছে এখানে। তারা কিন্তু বিভাগ পরিবর্তন করে নিজেদের একটা বুদ্ধিমত্তার কাজ হবে যে তারা এইগুলো, যাদের একটু সিরিয়াল পিছনে তারা এইগুলো যদি দিয়ে দেয়, তাহলে আমার মতে তাদের জন্য এটাও একটা বুদ্ধিমানের কাজ হবে। কারণ তাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নাও আসতে পারে, কিন্তু তারা একটা পাবলিকে একটা সিট পেতে পারে এই ধরনের সাবজেক্ট গুলো চয়েস দিয়ে। এখন আমরা যদি দেখি যে গত বছর, লাস্ট 2 বছর কোনটার ডিমান্ড, কোনটার সিরিয়াল কত, মেরিট কত পর্যন্ত গেছে, এখানে একটা জিনিস খেয়াল করার আছে যে গত বছর গুলোতে কিন্তু সিট ছিল তোমার, টোটাল সিট ছিল হচ্ছে তোমার 12,000-এর মতো। টোটাল সিট ছিল 12,000-এর মতো। কিন্তু তুমি যদি দেখো এই বছর সিট কিন্তু মাত্র 8,000। তো 4,000 কিন্তু কম। তো আগের বারের সাথে এবারে তুলনা করলে হবে না। এবং তুমি যদি খেয়াল করো, প্রত্যেক দেখো, সিএসসি তে দেখো, সিএসসি তে 2022-23 সেশনে ছিল কত, 12 কে। লাস্ট সেশন গত বছর ছিল 10 কে, তার আগে ছিল 17, 11। এই দেখো 27, 17। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকবার কিন্তু আগের 2022-23-এর তুলনায় কিন্তু গত বছরের ডিমান্ড কিন্তু বাড়ছে। দেখছো লাস্ট মেরিট কিন্তু কমে আসছে। সো ভার্সিটির কিন্তু ডিমান্ড আগে থেকে তুলনামূলক বাড়ছে। আর এই বছর যেহেতু ফার্স্ট খুলনা ইউনিভার্সিটি এবং তোমাদের কুমিল্লা ইউনিভার্সিটি সহ কয়েকটা বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে, তো এই বছর এই ইউনিভার্সিটিটার ডিমান্ড আরো বেশি বাড়তে পারে। তো তোমরা এখান থেকে একটা মোটামুটি ধারণা নিতে পারো যে কোন সাবজেক্ট তোমার মেরিট অনুযায়ী আসতে পারে কি, কোনটা আসতে না পারে। কিন্তু এইটাই কিন্তু সব না, আমি আবারও বলতেছি এটাই সব না। কারণ এই বছর আগের বছরের তুলনায় আলাদা, এই বছর অনেকগুলো ইউনিভার্সিটি নাই, এবছর সিটও কম। এবং মানুষের প্রায়োরিটি আগে যেমন খুলনা ইউনিভার্সিটি বা সাস্টের দিকে প্রথমে থাকতো, এই বছর কিন্তু এটা হবে না। তো এই বছর এই ইউনিভার্সিটি গুলো কিন্তু সবাই সবাই মোটামুটি ইউনিভার্সিটি গুলো কিন্তু সব একই লেভেলের, দু একটা একটু ভালো, এটাকে তুমি মোটামুটি ভালোই রাখতে পারো। তো যারা এই ইউনিভার্সিটিতে তোমরা চয়েস দিতে চাচ্ছ, তাদের জন্য আমি বলতে চাই যে তোমরা খোঁজ খবর নাও, ভালো করে জানো, তারপরে চয়েস দাও ডিপার্টমেন্ট সম্পর্কে। এবং তোমাদের তোমরা যদি এই ধরনের ভিডিও আরো চাও, আরো যদি কিছু ভার্সিটি রিভিউ চাও, আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারো। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে তোমাদের আরো কিছু ভার্সিটির রিভিউ দেওয়া, যাতে তোমরা সেই ডিপার্টমেন্ট গুলো এবং ভার্সিটির পরিবেশ সম্পর্কে জানতে পারো। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।